হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। এই প্যান্ডেমিক অবস্থায় অফলাইন কোচিং করানো সম্ভব হচ্ছে না, তাই অনলাইন এই প্রথম প্রচেষ্টা আমার। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা উঠে গেছে। যারা 11-এ উঠলে ও যারা 12-এ পড়ছো ও যারা 12-এর পর ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তাদের সবার জন্যই এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট হবে। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার দিয়ে। তো তার প্রথম চ্যাপ্টার শুরু করার আগে তো তোমাদের সিলেবাসটা একটু বলে দিই যে সিলেবাসে তোমাদের কী কী রয়েছে। দেখো, তোমাদের সিলেবাস দুটো ভাগে ভাগ হচ্ছে। সেটা হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে। চার্জ কি হতে পারে? চার্জ রেস্টে থাকতে পারে এবং চার্জের মোশন হতে পারে। চার্জ যখন রেস্টে থাকবে, যে ব্রাঞ্চটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে পড়ে। আর চার্জ যখন হচ্ছে কি মোশন হবে চার্জে, তখন হচ্ছে চার্জের যে ব্রাঞ্চটা পড়বো সেই ব্রাঞ্চটাকে বলবো ইলেকট্রোডাইনামিক্স। তো চার্জ যখন রেস্টে থাকবে তখন আমরা কি করব? পড়বো যে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিটর। আর চার্জে যখন মোশন হবে তখন কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই পার্টটা পড়বো। তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্স এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে মডার্ন ফিজিক্স। তো এইটুকু তোমাদের সিলেবাস। তো এর মধ্যে যেটা প্রথম শুরু করব সেটা ইলেকট্রোস্ট্যাটিক, মানে চার্জ যখন রেস্টে আছে, এই পোর্শনটা শুরু করবো প্রথমে। ওকে, তো শুরু করার আগে এটা মুছছি একটু। দেখো, তো প্রথমে পড়বো যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ চার্জ। চার্জ কি? দেখো, পদার্থ বা ম্যাটার কি হয়, অনেক এলিমেন্টারি পার্টিকেলস দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট কণিকা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, যত ফিজিক্সের অ্যাডভান্সমেন্ট হয়েছে এরকম হান্ড্রেডস অফ এলিমেন্টারি পার্টিকেল সম্বন্ধে আমরা জানি। তাদের মধ্যে কিছু রেয়ার, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে কনসার্ন নয়। তো তার এই যে হান্ড্রেডস অফ এলিমেন্টারি পার্টিকেলস আছে, তার মধ্যে মোস্ট কমন 3টে এলিমেন্টারি পার্টিকেলস হলো, একটা হচ্ছে তোমার ইলেকট্রনস, দুই হচ্ছে প্রোটনস, আর 3 নম্বর হচ্ছে তোমার নিউট্রনস। ঠিক আছে, তো ইলেকট্রনসের মাস কত হয়? ইলেকট্রনের মাস কত হয়? এম ই দিয়ে ডিনোট করছি। এম ইজ ইকাল টু 9.1049 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের মাস কত হয়? মাস অফ প্রোটন 1.6726 ইন্টু 10⁻27 কেজি। মাস অফ ইলেকট্রন কত হয়? 1.6749 ইন্টু 10⁻27 কেজি। যে মোট 3টে কমন এলিমেন্টারি পার্টিকেলস হলো ইলেকট্রনস, প্রোটনস এবং নিউট্রনস, যাদের মাসগুলো লিখে দিয়েছি। এবার যখন আমরা 11-এ পড়তাম তখন আমরা কি গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে পড়েছি। কি হয় গ্র্যাভিটেশনাল ফোর্স? কি হয়, এ ফিজিক্যাল টু আমরা লিখি জি m1 m2 বাই r স্কয়ার। এটা আমরা পড়েছি। এটা কি বলা হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এটা কি হয়, নেচার কি হয় এরকম, অলওয়েজ অ্যাট্রাকটিভ।
আমরা 11 কি পড়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার নেচার কি রকম হয়, অলওয়েজ অ্যাট্রাকটিভ। দেখো যেহেতু এলিমেন্টারি পার্টিকেলস গুলোর কি হয়, ইলেকট্রনস, প্রোটনস আর হচ্ছে নিউট্রনের মাস আছে, তাই তারা কি করবে, তাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাহায্যে, বলের দ্বারা কি হবে, পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, এবার তুমি এরকমই দুটো এলিমেন্টারি পার্টিকেল, আমরা ইলেকট্রনকে নিয়ে প্রথমে কাজ করব। দেখো মুছছে এটা, দেখো এই একটা ইলেকট্রন নিলাম, দুটো ইলেকট্রনকে কি করলাম, আর সেপারেশনের মধ্যে রাখলাম, যেখানে আর সমান 1 সেন্টিমিটার। কি বললাম একটু আগে যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়েছি, তো তাহলে কি হবে, দুটো ইলেকট্রন যেহেতু তাদের মাস আছে, তারা কি করবে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল বল দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ করবে। সেই গ্র্যাভিটেশনাল বলের মান কত হবে, F = G m স্কয়ার বাই r স্কয়ার, যেখানে g এর মান কত হয় 6.67 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার kg to the power -2। মাস অফ ইলেকট্রন কত লিখবো আমরা, 9.1 into 10⁻31 kg, r = 1 সেন্টিমিটার, কত লিখতে পারি, 1 into 10⁻2 মিটার। এই মানগুলো এখানে বসাও, 6.67 into 10⁻11, 9.1 into 10⁻31 এর হোল স্কয়ার, r = কত লিখতে পারি, 1 into 10⁻2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করো তো মান আসবে 5.5 into 10⁻67 নিউটন, এই মানটা আসবে। তাহলে কি, যখন দুটো ইলেকট্রনকে আর সেপারেশনের মধ্যে রাখা হলো, তারা কি করবে, পরস্পরকে এই বল দ্বারা আকর্ষণ করবে। ওকে, এটা কি বলা হয়, গ্র্যাভিটেশনাল বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে। এবার তুমি দেখো কি, যখন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে আর সেপারেশনের মধ্যে রাখা হয়, তারা কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, সেই বিকর্ষণ বলটা কত হয়, যদি 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়, সেই বিকর্ষণ বলটার মান হয় 2.3 into 10⁻24 নিউটন। এই বল দ্বারা ইলেকট্রন দুটি কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ বলের মান কত হলো, 2.3 into 10⁻24। তাহলে এই এক্সট্রা ফোর্সটা এলো কিভাবে, যদি প্রশ্ন করা হয়, তো এই এক্সট্রা ফোর্সটা এলো কিভাবে, বলা হচ্ছে যে ইলেকট্রনের উপরেও মাস ছাড়া আরো একটি অ্যাডিশনাল প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটাই এই এক্সট্রা ফোর্সের জন্য দায়ী। সেই অ্যাডিশনাল প্রপার্টিটাই কি বলবো না, চার্জ প্রপার্টি বলবো। সেই অ্যাডিশনাল প্রপার্টিটাকে কি বলা হবে না, চার্জ প্রপার্টি। ঠিক আছে, এবার দেখো তুমি যদি বলতে পারো যে এই যে এক্সট্রা ফোর্সটা, এই এক্সট্রা ফোর্সটাকে কি বলা হচ্ছে না, ইলেকট্রিক ফোর্স। তাহলে আমি কি বলবো, যখন দুটো ইলেকট্রনকে আর সেপারেশনের মধ্যে রাখা হলো, তারা কি করলো, পরস্পরকে বিকর্ষণ করলো। সেই বিকর্ষণ বলটা কত হয়, 2.3 into 10⁻24। তাহলে এই বলটা কিভাবে এলো, তাহলে যখন বলবো তাহলে কি বলবো, যে ইলেকট্রনের উপরেও মাস ছাড়া আরো একটা অ্যাডিশনাল প্রপার্টি থাকে, সেই অ্যাডিশনাল প্রপার্টিটাই এই এক্সট্রা ইলেকট্রিক ফোর্সের জন্য দায়ী। সেই অ্যাডিশনাল প্রপার্টিটা কি প্রপার্টি বলা হয় না, চার্জ প্রপার্টি। দেখো যেমন মাসের জন্য গ্র্যাভিটেশনাল বল, তেমনি চার্জের জন্য ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, এবার দেখো তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ, যে ইলেকট্রিক ফোর্স কি হবে না, গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক বেশি হয়। তাহলে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইক ফোর্স, আর তোমার হচ্ছে ইলেকট্রিক ফোর্স হচ্ছে স্ট্রং ফোর্স। তুমি যদি ক্যালকুলেট করো, যদি বার করো, এফ সি
বাই যদি এফ জি, যেখানে তোমার এফ সি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এফ জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তো এদের রেশিও যেটা হয় সেটা হচ্ছে 4.7 ইন্টু 10⁻42 ফর ইলেকট্রন। ফর ইলেকট্রন এটা হয়। এটা আমি পরে তোমাদের প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তো সেম জিনিস এবার কি হয়, তাহলে কি এখান থেকে আমি কনক্লুশনে কি আসলাম, যে ইলেকট্রনের উপর একটা অ্যাডিশনাল প্রপার্টি যেটাকে বলা হয় চার্জ প্রপার্টি। তাহলে কি বলতে পারি যে এখন ইলেকট্রনের উপরে চার্জ আছে, ঠিক আছে। তো দেখো এবার এবার তুমি ইলেকট্রনের জায়গায় দুটো প্রোটন নিলে এমপি এমপি, দুটো প্রোটন কি কি করলে আর সেপারেশনের মধ্যে রাখলে, যেখানে আর এর মান কত 1 সেন্টিমিটার, আর কি কি করলে 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখলে। এবার কি হবে, দুটো প্রোটনের যেহেতু মাস আছে তাহলে কি হবে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল বল কাজ করবে, G = mp²/r²। এই বল দ্বারা, এই গ্র্যাভিটেশনাল বল দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। এবার তুমি কি জানো, দুটো প্রোটনকে যদি 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখা হয় তাহলে দুটো প্রোটন কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে কোন বল দ্বারা, 2.3 ইন্টু 10⁻24 নিউটন, যদি 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়। তাহলে এই এক্সট্রা ফোর্সটা কিভাবে এলো, তাহলে বলতে পারি যে প্রোটনের উপরেও মাস ছাড়া আরো একটা অ্যাডিশনাল প্রপার্টি রয়েছে, যেই অ্যাডিশনাল প্রপার্টিটাই এই এক্সট্রা ফোর্সের জন্য দায়ী। সেই অ্যাডিশনাল প্রপার্টিটা কি বলবো না, সেই অ্যাডিশনাল প্রপার্টিটাকে বলবো যে চার্জ প্রপার্টি, চার্জ প্রপার্টি। ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে কি বলতে হবে, যে দুটো প্রোটনকে যদি 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হয় তাদের দুজনের মধ্যে বিকর্ষণ হয়, সেই বিকর্ষণ বলটা কত হয় 2.3 ইন্টু 10⁻24 নিউটন। এই এক্সট্রা ফোর্সটা কিভাবে এলো, তাহলে বলতে পারি যে প্রোটনের উপরেও মাস ছাড়া আরো একটি অ্যাডিশনাল প্রপার্টি রয়েছে, সেটাকে বলা হয় চার্জ প্রপার্টি। সেই চার্জ অ্যাডিশনাল প্রপার্টিটাই এই এক্সট্রা ইলেকট্রিক ফোর্সের জন্য দায়ী। তাহলে আবারও কি বলতে পারি, যে মাসের জন্য যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, তেমনি চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, এবার দেখো তুমি যখন প্রোটনের জায়গায় এবার দুটো নিউটন নিয়ে আসো, এটা এম নিউটন আর এম নিউটন। যদি দুটো নিউটনকে 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়, যদি নিউটনকে যখন দুটো 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হবে, তাহলে দেখো দুটো নিউটন কি করছে, পরস্পরকে আকর্ষণ করছে। সেই আকর্ষণ বলের মান কত, 6.6 ইন্টু 10⁻11, এটা হচ্ছে জি। আর মাস অফ নিউটন হচ্ছে mm সমান কত লিখতে পারি, 1.6749 ইন্টু 10⁻27 এর হোল স্কয়ার বাই কত লিখবে, 1 ইন্টু 10⁻2 এর, এটা ক্যালকুলেট করলে কত হবে তোমার 1.9 ইন্টু 10⁻60 নিউটন। এই বল দ্বারা কি করবে, এই গ্র্যাভিটেশনাল বল দ্বারা নিউটন দুজনকে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি বলতে পারি, এখান থেকে কনক্লুশনে কি আসতে পারি, দুটো নিউটনকে 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখলে তারা পরস্পরকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলের মান কত হয়, 1.9 ইন্টু 10⁻60 নিউটন। ওকে, তাহলে বলতে পারি কি, নিউটনের উপর শুধুমাত্র মাস আছে, অ্যাডিশনাল প্রপার্টি যে চার্জ প্রপার্টি সেটা নেই। ওকে, তাহলে কি বলতে পারি, এখান থেকে কনক্লুশনে কি আসতে পারি, যে নিউটনের উপর চার্জ নেই। ওকে, ঠিক আছে। তাহলে এত যে অবজারভেশন গুলো তুমি দেখলে, যে তোমরা দেখলে, তাদের মধ্যে থেকে তুমি কনক্লুশনে কি কি এলে, যে এক তো ইলেকট্রনের উপরও চার্জ আছে, প্রোটনের উপরেও চার্জ আছে, আর নিউটনের উপর কোন রকম চার্জ প্রপার্টি নেই।
এবার তুমি দেখলে যখন দুটো ইলেকট্রনকে 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হলো তারা পরস্পরকে বিকর্ষণ করলো, যখন দুটো প্রোটনকেও 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হলো তারা পরস্পরকে বিকর্ষণ করলো। সেই বিকর্ষণ বলে মানটা কত হলো 2.3 × 10⁻24 নিউটন। এই বল দ্বারাই তাহলে কি হলো পরস্পরকে বিকর্ষণ করলো। তাহলে এইখান থেকে তুমি কনক্লুশনে কি আসতে পারবে? দেখো এতগুলো পর্যবেক্ষণই আমরা দেখেছি এখন পর্যন্ত, কি না ইলেকট্রনের উপরও চার্জ আছে, কনক্লুশনে আমরা এসেছি, আর তোমার প্রোটনের উপরও চার্জ আছে। কিন্তু যখন দুটো ইলেকট্রনকেও পাশাপাশি রাখা 1 সেন্টিমিটারের মধ্যে সেপারেশনে রাখা হলো তখন কি হলো বিকর্ষণ করলো, আর দুটো প্রোটনকে যখন 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখা হলো তারাও কি করলো বিকর্ষণ করলো। বিকর্ষণ বলে মানটা কত হলো 2.3 × 10⁻24 নিউটন। এই বল দ্বারাই বিকর্ষণ করলো। তাহলে দেখো, তাহলে আমি কি বলতে পারি যে ইলেকট্রনের উপরেও যে পরিমাণ যে অ্যামাউন্ট চার্জ আছে প্রোটনের উপরেও সেই অ্যামাউন্ট চার্জ আছে, যেহেতু তাদের কি হলো ইলেকট্রিক ফোর্সের স্ট্রেংথটা সমান, যদি দুজনকে 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়। বোঝা গেল? তাহলে কি কি কনক্লুশনে এলাম এতক্ষণ পর্যন্ত দেখলাম, যে পর্যবেক্ষণগুলো করলাম তার থেকে কি কিসে মানে উপনীত হলাম বা কনক্লুশনে এলাম যে ইলেকট্রনের উপরেও চার্জ আছে, প্রোটনের উপরেও চার্জ আছে। ইলেকট্রনের উপরে যে অ্যামাউন্ট চার্জ আছে প্রোটনের উপর সেই পরিমাণই চার্জ আছে, সেই অ্যামাউন্টই চার্জ আছে। কোনখান থেকে বুঝলাম? যদি দুটো ইলেকট্রনকে 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হয়, যদি দুটো প্রোটনকেও 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হয়, তাদের দুজনের মধ্যে বিকর্ষণ বলের মান সমান। তার মান কত হয় 2.3 × 10⁻24। এবার মজার বিষয় দেখো, একটা প্রোটনকে এখানে রাখলে আর একটা ইলেকট্রনকে 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখলে, r = 1 সেন্টিমিটার। কি করলাম, এবার একটা প্রোটন আর একটা ইলেকট্রনকে 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রেখেছি। তখন কি হবে, এবার কি হবে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হবে। সেই আকর্ষণ বলটা কিন্তু আর গ্র্যাভিটেশনাল বল নয়, সারপ্রাইজিংলি সেটা কি হবে, সেটা কি বল হবে না, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তার মান কত হবে, আবার দেখো মানটা দেখো 2.3 × 10⁻24 নিউটন। এই বল দ্বারাই পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দেখো একটা প্রোটন আর একটা ইলেকট্রনকে যদি 1 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে রাখি, তারা কি করে পরস্পরকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা কিন্তু এবারে গ্র্যাভিটেশনাল বল নয়, সেই বলটা কি বল না, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, যার মান কত হলো 2.3 × 10⁻24 যদি 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়। ওকে, তাহলে এইখান থেকে কি কনক্লুশনে আসতে পারলাম যে ইলেকট্রনের উপরে যে চার্জ আছে সেটা অপর একটি ইলেকট্রনের উপর যে চার্জ আছে তাকে বিকর্ষণ করে, প্রোটনের উপরে যে চার্জ আছে সেটা অপর একটি প্রোটনের উপর যে চার্জ আছে তাকে বিকর্ষণ করে। কিন্তু একটি ইলেকট্রনের চার্জ অপর একটি প্রোটনের চার্জকে কি করে আকর্ষণ করে। তাহলে কি বলতে পারি এখান থেকে, আরো কি বলতে পারলাম যে লাইক চার্জ তারা রিপালশন করে, আর যারা হচ্ছে আনলাইক চার্জ হয় তারা কি করে অ্যাট্রাকশন করে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে প্রপার্টিগুলো জানলে, মেইন প্রপার্টি যেটা বলতে চাইছি যে আমরা আগেই জেনেছি কি ইলেকট্রনের উপর যে অ্যামাউন্ট চার্জ থাকে আর প্রোটনের উপর সেই অ্যামাউন্টই চার্জ থাকে। এবার এখান থেকে তুমি কি কনক্লুশন, এই পর্যবেক্ষণ থেকে তুমি কনক্লুশনে কি আসলে যে ইলেকট্রনের উপরেও যে পরিমাণ চার্জ আছে প্রোটনের উপরেও সেই পরিমাণ চার্জ আছে, কিন্তু তাদের মান সমান, কিন্তু তারা ডিফারেন্ট নেচারের হয়। ডিফারেন্ট নেচারে কেন বললাম বুঝতে পারলে, যে একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে যদি 1 সেন্টিমিটার সেপারেশন রাখা হয় তারা কি করে পরস্পরকে আকর্ষণ করে, বুঝলে? সেই আকর্ষণ বলের মানটা কত হয় 2.3 × 10⁻24। তাহলে কি কনক্লুশন এলাম যে প্রোটন আর ইলেকট্রন কি করে পরস্পরকে যেহেতু আকর্ষণ করে, তাহলে কি বলতে পারি প্রোটনের উপরে যে চার্জ আছে ইলেকট্রনের উপরেও যে চার্জ আছে তাদের মান সমান, কিন্তু তারা ডিফারেন্ট নেচারের হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে চার্জ তোমরা পড়লে। এবার দেখো, আমি এখনো পর্যন্ত কিন্তু ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ বা প্রোটনের যে পজিটিভ চার্জ সেই কথা কখনো বলিনি এখন। ঠিক আছে, তো চার্জ দুটো টাইপের হয়, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, এবার দেখো তুমি যদি একটা প্রোটন আর একটা ইলেকট্রনের কে একটা স্মল ভলিউমের মধ্যে প্যাকেটিং করে দাও, তাহলে কি হবে, সেই যে কম্বিনেশনটা না কোনো ইলেকট্রন বা না কোনো প্রোটনকে আকর্ষণ বা বিকর্ষণ কিছু করে। তখন আমি কি বলতে পারি, আমাদের সুবিধার জন্য আমরা প্রোটনের চার্জকে পজিটিভ বলে অ্যাসাইন করি
আর ইলেকট্রনের চার্জকে নেগেটিভ বলে অ্যাসাইন করি। এটা আরবিটারিলি আমরা প্রোটনের চার্জকে পজিটিভ ধরি আর ইলেকট্রনের চার্জকে নেগেটিভ ধরি। এটা হচ্ছে পুরোটাই কনভেনশন, পুরোটাই ধরে নেওয়া হয় যে প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ওকে, তো চার্জ সম্বন্ধে পড়লে চার্জ কি আর চার্জের টাইপ কি কি হয়, প্লাস চার্জ আর প্লাস চার্জ এবং নেগেটিভ চার্জ দুটো টাইপের চার্জ হয়। আর চার্জ কি কিভাবে এলো সেটা বুঝলে। ওকে, এবার হচ্ছে চার্জের প্রপার্টি। এক নম্বর প্রপার্টি দেখো, চার্জ হচ্ছে কি, চার্জ হচ্ছে ট্রান্সফারেবল। চার্জ কি হয় না ট্রান্সফারেবল। দেখো চার্জ ট্রান্সফারেবল বলতে যদি একটা চার্জ বডি, তুমি একটা যদি চার্জ বডি নাও আর একটা আনচার্জ বডি নাও, দুটো চার্জ বডি আর আনচার্জ বডিকে যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে চার্জ বডি থেকে ইলেকট্রন ফ্লো করে আনচার্জ বডিতে যাবে এবং সেখানে গিয়ে আনচার্জ বডিটা কি হবে, চার্জড হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, চার্জ বডি থেকে আনচার্জ বডিতে ইলেকট্রনের ফ্লো হলো, তাহলে কি হবে, চার্জের কি হবে, চার্জ বডি থেকে আনচার্জ বডিতে যদি ইলেকট্রনের ফ্লো হলো তাহলে কি বলতে পারি, চার্জকে ট্রান্সফার করা যায়, চার্জের ট্রান্সফার হলো, তাই চার্জকে কি বলা হবে, ট্রান্সফারেবল বলা হবে। এটা হচ্ছে এক নম্বর প্রপার্টি। তোমরা খাতা পেন নিয়ে এগুলো লিখতে থাকো, এগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি চার্জের প্রপার্টি বলতে। দু নম্বর প্রপার্টি হচ্ছে চার্জ হচ্ছে তোমার, চার্জ ইজ অলওয়েজ associated with mass। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এটা, চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। কি হবে দেখো, চার্জ সবসময় কি থাকে, মাসের উপর অ্যাসোসিয়েটেড থাকে। মাস ছাড়া চার্জের কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু মাস আছে বলেই তার উপর যে চার্জ থাকতে হবে এমন কোনো কথাও নেই। যেমন নিউটনে কি হয়, শুধুমাত্র মাস আছে কিন্তু তার উপর চার্জ নেই। কিন্তু ইলেকট্রন আর প্রোটনের ক্ষেত্রে দেখো, যেহেতু তাদের চার্জ আছে সেহেতু তাদের মাসও আছে। তো চার্জ থাকতে হলে সবসময় মাস থাকতে হবে, সেই জন্যই বলছি কি চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে। তো দু নম্বর প্রপার্টিটা গেল। তিন নম্বর প্রপার্টি, চার্জ ইজ কনজার্ভড। খুব ইম্পর্টেন্ট প্রপার্টিটাও। দেখো তোমরা যদি একটা চার্জড আইসোলেটেড বডি নাও, তার মধ্যে যে চার্জ হবে সেটা কনজার্ভ থাকবে, ঠিক আছে। তুমি চার্জকে ক্রিয়েট করতে পারো আবার ডিস্ট্রয় করতে পারো, কিন্তু নেট চার্জকে কখনো ডিস্ট্রয় বা ক্রিয়েট করা যায় না। কিরকম, যখন একটা বিটা ডিকে হয় তখন কি হয়, একটা নিউট্রন, একটা প্রোটন আর একটা ফ্রেশ পজিট্রন, একটা ইলেকট্রনে তোমার হচ্ছে কনভার্ট হয়। যখন বিটা ডিকে হয় তখন কি হচ্ছে, নিউট্রন, একটা প্রোটন আর একটা তোমার হচ্ছে ইলেকট্রনে কনভার্ট হয়। ইভেন্টের আগে কি হয়, নিউট্রনের চার্জ কত হয়, 0। ইভেন্ট শুরুর আগে ধরো একটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। ইভেন্টের আগে কি হলো, 0। ইভেন্টের পরে কি হবে, পূর্বে কি হবে, তোমার এর পজিটিভ চার্জ এর নেগেটিভ চার্জ যেহেতু সমমানে, তাও এখানেও কি হবে, নেট চার্জ 0। তাহলে ইভেন্টের আগেও নেট চার্জ 0, ইভেন্টের পরেও নেট চার্জ 0। তাহলে কি বলো, তুমি দেখো এখানে নিউট্রন কনভার্ট হলো একটা প্রোটনে আর একটা ইলেকট্রনে, তাহলে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট করলে এবং একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, কিন্তু তাদের নেট চার্জ কিন্তু 0 হলো। ইভেন্টের আগেও নেট চার্জ 0, ইভেন্টের পরেও নেট চার্জ কিন্তু 0। তাহলে কি বলতে পারি যে টোটাল চার্জ কনজার্ভড। 4 নম্বর প্রপার্টি, চার্জ ইজ কোয়ান্টাইজড।
চার্জ কোয়ান্টাইজড বলতে কি বোঝায়, দেখো চার্জের কিন্তু ডিসক্রিট ভ্যালু পসিবল, এনি ভ্যালু কিন্তু চার্জের পসিবল নয়। কিরকম দেখো, এটা যদি ভালো করে জানতে চাও তো তোমাকে জানতে হবে যে কোয়ান্টা কি। কোয়ান্টা হলো সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট। ওকে, যেমন কিরকম উদাহরণ দিচ্ছি একটা, তুমি আমাদের রেভিনিউ সিস্টেমের মধ্যে দেখো, টাকার সিস্টেম যে আছে, এই টাকার সিস্টেমের মধ্যে সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট কি হবে, 1 টাকার কয়েন। যদি একটা জায়গাতে তোমাকে বলা হলো যে 100টা 1 টাকার কয়েন আছে, 100টা 1 টাকার কয়েন আছে, তাহলে বলো তো টোটাল টাকা কত হবে। টোটাল টাকা যদি কিউ দিয়ে ধরে নিই তাহলে বলতে পারি কি 100 টাকা। 100 টাকা, তাহলে 100 টাকা কি লিখতে পারি, 100 ইন্টু 1 টাকা। ওকে, তাহলে 100 ইন্টু 1 টাকা বলতে পারি। তাহলে এই 1 টাকাটা কি হবে, ওই টাকা সিস্টেমের কোয়ান্টা সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট। তাহলে টোটাল চার্জ কত হলো, টোটাল টাকা কত হলো, 100 টাকা। 100 টাকা কি লিখতে পারি, 100 ইন্টু 1 টাকা। এই 1 টাকাটাই কি হলো, সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট। তোমাকে যদি বলে যে 10 টাকা, 10 টাকা 10 টাকা সমান তুমি কত লিখতে পারবো, 10 ইন্টু 1 টাকা। তাহলে কি করছি, একটা দেখো ইন্টিজার ভ্যালুর সাথে গুণ করছি 1 টাকাটা, এই স্মলেস্ট ইউনিটটা একটা ইন্টিজার ভ্যালুর সাথে গুণ করে তবেই কি হচ্ছে টোটালটা পাওয়া যাচ্ছে। তেমনি চার্জের ক্ষেত্রে কি হয়, চার্জের ক্ষেত্রে সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট। তাহলে একটা বডিতে যদি টোটাল চার্জ বলে কিউ ইজ ইকাল টু প্লাস মাইনাস এনই হবে, যেখানে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ চার্জ, আর ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ই হলো কি সব থেকে ছোট এলিমেন্টারি ইউনিট বা কোয়ান্টা। ওকে, দেখো যেমন তোমাকে বললাম যে কিউ এর কি হবে, এনি ভ্যালু পসিবল নয়, ডিসক্রিট ভ্যালু পাওয়া যায়, যেমন কি 1e 2e 3e এগুলো পসিবল। যেখানে এন হচ্ছে একটা ইন্টিজার, এন এর মান কত হবে বলতো, প্লাস মাইনাস 1 2 3, এটা প্লাস মাইনাসটা কমন নিলাম, 4 5 এটসেট্রা এটসেট্রা চলছে এখন। কিন্তু দেখো চার্জের ভ্যালু এরকম হবে না, 2 এর 3e প্লাস মাইনাস 5 এর 7e, এইরকম ভ্যালু পসিবল নয়। ঠিক আছে, 1e 2e 3e মাইনাস 1e মাইনাস 2e মাইনাস 3 এগুলো পসিবল, যেহেতু n হচ্ছে কি ইন্টিজার। কিন্তু 2 প্লাস মাইনাস 2 এর 3 প্লাস মাইনাস 5 এর 7e এরকম কিন্তু পসিবল নয়। ওকে, এটা হলো চার্জ কোয়ান্টিটি। এই কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন দিয়ে বেশ সুন্দর সুন্দর অঙ্ক পড়ে, আমি করাবো একটা এখন আজকে। ঠিক আছে, তো তাহলে কি বলতে পারি, চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা একটা বড় প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি চার্জের। নেক্সট প্রপার্টিটা দেখো, পাঁচ নম্বর প্রপার্টি হচ্ছে চার্জের কি হচ্ছে, চার্জের ইনভেরিয়েন্স। চার্জের ইনভেরিয়েন্স বলতে আবার কি বুঝো, দেখো চার্জ হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। চার্জ কি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টিটা, চার্জ কি হয় ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এর আগে আমি কি বলেছিলাম যে চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস, চার্জ সবসময় মাসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবং কি বললাম, আর একটা প্রপার্টি ভালো বলছি, এটা হচ্ছে চার্জ কি হয় ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে কি, অ্যাটম যে নিউট্রাল, এই অ্যাটম নিউট্রাল, এখান থেকেই বলা যায়, এখান থেকেই প্রমাণ করা যায় চার্জ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, কিন্তু মাস কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে। সেটা কোন সূত্র থেকে আমরা দেখি, যেটা হচ্ছে m ইজ ইকুয়াল টু m0 রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে m0 কি হয় রেস্ট মাস, আর m হচ্ছে কি হয় মুভিং মাস। m0 কি হবে রেস্ট মাস, আর m হচ্ছে মুভিং মাস। দেখো তাহলে কি হলো, মাস কি ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। অ্যাটমের মধ্যে
কি হয়, প্রোটন আর হচ্ছে ইলেকট্রনের মধ্যে মাসের ভেরিয়েশন ঘটে। কারণ কি, ইলেকট্রন কি হচ্ছে কক্ষপথের মধ্যে যখন ঘোরে তার ভেলোসিটি কত হয়, 10⁶ পাওয়ারে হয়। আর আলোর ভেলোসিটি পাওয়ার কত হয়, 10⁸। তো বলতে পারো খুবই কাছাকাছি। তাহলে কি হতে পারে, এত ভেলোসিটি যদি ঘোরে তো এইখানে কি হয়, মাসের ডিফারেন্স ঘটবেই। কিন্তু মাসের ডিফারেন্স ঘটলেও চার্জের ডিফারেন্স ঘটতো না। এর আগেই বলেছি কি, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান। তাহলে কি অ্যাটমের মধ্যে কি, নম্বর অফ প্রোটন আর নম্বর অফ ইলেকট্রন যেহেতু সমান থাকে, তাই কি হয়, নেট চার্জ 0 হয়। তাই কি বলি, অ্যাটম নিউট্রাল থাকে। এবার তুমি ভেবে দেখো, যেহেতু এখানে কি মাস দেখো ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, সেই জন্য কি মাসের ভেরিয়েশন হয়। যেহেতু ইলেকট্রন কি করে কক্ষপথের মধ্যে 10⁶ পাওয়ারে ঘুরছে। কিন্তু চার্জ কখনো কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। তাহলে কি হলো, প্রোটনের চার্জ যেহেতু আর ইলেকট্রনের চার্জ যেহেতু সমান, এবার তুমি ভেবে দেখো, যদি ইলেকট্রন ভেলোসিটির জন্য যদি ইলেকট্রনের চার্জের পরিবর্তন হতো, তাহলে কি হতো, নয় চার্জ বেড়ে যেত নয় চার্জ কমে যেত। যদি ভেরিয়েশন হতো, নয় বাড়তো নয় কমতো, এই দুটো অপশনই বাকি আছে। তাহলে কি হতো, প্রোটনের চার্জের সঙ্গে কি হতো, সমান হতো, হতো হতো না। কি হতো, চার্জে যেহেতু ভেরিয়েশন হবে, নয় সমান হবে নয় বেড়ে যাবে। বুঝতে পারছো, নয় সমান হবে নয় বেড়ে যাবে। তাহলে কি হতো, অ্যাটম কোনোদিন নিউট্রাল হতো না, নেট চার্জ একটা থেকেই যেত। তাহলে এটা এই যে চার্জের ইনভেরিয়েন্স, মানে চার্জ হচ্ছে কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, তার সব থেকে বড় কি প্রমাণ হলো যে অ্যাটম নিউট্রাল। বুঝতে পারছো, যদি চার্জ কি হতো ভেলোসিটির উপর ডিপেন্ড করতো, তাহলে কি হতো, নয় ইলেকট্রনের চার্জ বাড়তো নয় কমতো, এই দুটো অপশনই আছে। তাহলে কি হতো, নয় প্রোটনের চার্জের সঙ্গে ইলেকট্রনের চার্জ কিন্তু আর মিলতো না। তাহলে কি হতো, অ্যাটম কোনোদিন কি নিউট্রাল হতো, অ্যাটম কোনোদিন নিউট্রাল আর হতো না। যেহেতু অ্যাটম নিউট্রাল, তাহলে বলতে পারি কি, চার্জ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এটা সব থেকে বড় প্রপার্টি চার্জের। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টিটা। ঠিক আছে, বোঝা গেল। চার্জ কি হয় দেখো, একটা চার্জ কি হয়, স্কেলার কোয়ান্টিটি। 6 নম্বর প্রপার্টি, চার্জ কি হয়, স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে চার্জের শুধুমাত্র কি হয়, মান আছে, চার্জের মান পাওয়া যায়, কিন্তু চার্জের দিক নেই কিছু। ঠিক আছে, যেমন আমরা যেমন অ্যালজেব্রিক অ্যাডিশন অ্যালজেব্রিক সাবট্রাকশন করি, সেরকম ভাবে চার্জকে যোগ বিয়োগ করা যায়। তো চার্জ কি বলবো, চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো এই 6টা প্রপার্টি, এটা ভালো করে লিখে নাও, এগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট খুব। এগুলো এইচএস এ যে কোনো পরীক্ষাতে, এইচএস বলো এমনি কম্পিটিটিভ এক্সাম বলো, এখান থেকে কিছু কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন হতেই পারে। ঠিক আছে, তো দেখো আরেকটা থিওরি করাচ্ছি। অ্যাটম যে ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে কি হলো, যে নম্বর অফ প্রোটন ইজ ইকুয়াল টু কি হবে, নম্বর অফ ইলেকট্রন। এবার দেখো, যদি নম্বর অফ প্রোটন গ্রেটার দ্যান কি হয়, নম্বর অফ ইলেকট্রন, তাহলে কি বলবো, ওটা সেটি পজিটিভলি চার্জড। আর যদি নম্বর অফ ইলেকট্রন গ্রেটার দ্যান নম্বর অফ প্রোটন হয়, তাহলে কি বলবো, নেগেটিভলি চার্জড। তাহলে এখানে ধরো যে 5টা ইলেকট্রন আছে আর 5টা প্রোটন আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কি বলতে পারি, এই দুটো সমান। তাহলে কি এটা নিয়ে কি বলতে পারি, অ্যাটম তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবার দেখো, যদি মনে করো এখানে কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন কি হবে, এখানে নাম্বার অফ প্রোটন বেশি নাম্বার অফ ইলেকট্রন থেকে, তাই পজিটিভলি চার্জ। মনে করো তুমি এখান থেকে 5টা ইলেকট্রন চলে গেছে। ওকে, 5টা ইলেকট্রন চলে যাওয়ার জন্যই এখানে কি হয়েছে, প্রোটনের সংখ্যা বেড়ে গেছে। তো প্রোটনের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এটা কিন্তু পজিটিভলি চার্জ হয়ে গেছে। ওকে, তো 5টা ইলেকট্রন যাওয়ার জন্য তাহলে কি হলো, এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ঘটেছে, সেই জন্যই কি হয়েছে, পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে একটা ইলেকট্রনের মাস আমরা জানি কত, একটা ইলেকট্রনের মাস হয় 9.1 × 10⁻³ কেজি। যদি এখান থেকে 5টা ইলেকট্রন চলে যায়, তাহলে কত পরিমাণ মাসের ডেফিসিয়েন্সি হয়, 5 mE পরিমাণ। তাহলে 5 × 9.1 × 10⁻³ কেজি। তাহলে দেখো, যখন বডিটি কি হলো, চার্জ পজিটিভলি চার্জ, মানে তার থেকে কিছু ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি মানে
কতগুলো, দেখো যতগুলো ইলেকট্রন চলে গেছে তত সেই পরিমাণ কিন্তু 5 mE পরিমাণ, এখানে 5 যেহেতু আমি 5টা ইলেকট্রন ধরেছি, তো 5 mE পরিমাণ কিন্তু মাসেরও ডেফিসিয়েন্সি ঘটেছে। এবার দেখো তুমি মনে করো যে এখানে আরো 5টা ইলেকট্রন কি হলো, গেইন করলো, সেই জন্য কি নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে 5টা ইলেকট্রন যদি গেইন করে তাহলে মাস কত হবে, মাসের গেইন কত হলো 5 mE পরিমাণ, বুঝতে পারছো? তাহলে যেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে সেখানে কি পরিমাণ দেখো মাসেরও ডেফিসিয়েন্সি হচ্ছে, আর যেখানে ইলেকট্রন গেইন হচ্ছে সেখানে কি হলো মাসেরও গেইন হচ্ছে। তাহলে এই প্রপার্টি আর কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি, এই যে দুটো মানে হচ্ছে তোমরা পড়লে এই জিনিসগুলো যে কনসেপ্টগুলো পড়লে, এর থেকে একটা সুন্দর অঙ্ক আমি করতে দিচ্ছি, তোমরা পজ করে চেষ্টা করবে। ওকে, দেখো a glass rod is rubbed with a silk cloth. The glass rod acquires a charge of plus 19.2 into 10 to the power minus 90 coulomb. And number question, find the number of electrons lost by the glass plate, glass rod। 2 নম্বর হচ্ছে find the negative charge on silk cloth। 3 নম্বর হচ্ছে find the negative charge on silk cloth। 3 নম্বর হচ্ছে is there any transfer of mass from glass to silk। দেখো 3টে কোশ্চেন, দেখো খুব সুন্দর কোশ্চেন এরা। বলছে একটি গ্লাস রড দিয়ে একটি সিল্ক ক্লথ দিয়ে ঘষা হলো, তখন কি হলো, গ্লাস রড দিয়ে হচ্ছে পজিটিভ 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব চার্জ অ্যাকোয়ার্স করলো। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন লস্ট বাই দ্য গ্লাস প্লেট, ফাইন্ড দ্য নেগেটিভ চার্জ অন সিল্ক ক্লথ, ইজ দ্যাট এনি ট্রান্সফার অফ মাস ফ্রম গ্লাস টু সিল্ক। এবার তুমি দেখো অ্যান্সার করছি আমি, তোমরা এটা পজ করে একটু চেষ্টা করো যদি পারো। দেখো বলছে কি গ্লাস রডকে যখন সিল্ক ক্লথ দিয়ে ঘষা হলো তখন গ্লাস রড কি হলো, প্লাস 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব চার্জ অ্যাকোয়ার করেছে। যেহেতু প্লাস চার্জ অ্যাকোয়ার করেছে তার মানে কি, প্রথমে দেখো নাম্বার অফ প্রোটন কি ছিল, নাম্বার অফ ইলেকট্রনের সঙ্গে সমান ছিল যখন ঘষা হয়নি। ঘষার পরে কি হলো, এখানে কি হলো প্লাস 19 পয়েন্ট, গ্লাস রডের মধ্যে প্লাস 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব চার্জ অ্যাকোয়ার করলো। তার মানে কি হলো, যেহেতু পজিটিভ চার্জ হয়ে গেল তাহলে কি বলতে পারি, ওর মধ্যে নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রনের থেকে বেশি হয়ে গেছে, সেই জন্যই পজিটিভলি চার্জ হয়েছে। ওকে, তাহলে কি নাম্বার অফ ইলেকট্রন এখান থেকে কি হয়েছে, তাহলে গ্লাস রড থেকে ইলেকট্রন কি হয়েছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি করেছে। তাহলে কতগুলো ইলেকট্রন তাহলে ডেফিসিয়েন্সি করলো, তাহলে আমাকে বলে দিয়েছে কত চার্জ পেয়েছি আমরা, টোটাল চার্জ প্লাস 19.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এই চার্জটা কি হয়েছে, পজিটিভলি চার্জ গেইন করেছে।
তাহলে কতগুলো ইলেকট্রন চলে গেছে, তাহলে আমরা জানি কত কিউ সমান এনই, তাহলে এন সমান কত হবে 19.2 ইন্টু 10⁻⁻19, y কত হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটা কেটে গেল, দেখো কত হচ্ছে 12। তাহলে n ইজিক্যাল টু কত হলো 12। তাহলে 12টি ইলেকট্রন কি হয়েছে গ্লাস রড থেকে সিল্ক ক্লোথে চলে গেছে, সেই জন্য কি হয়েছে না তোমার হচ্ছে প্রোটনের সংখ্যা তাহলে কি হলো গ্লাস রডে বেড়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। এবার কি হচ্ছে 12টা ইলেকট্রন কোথায় গেছে সিল্ক ক্লোথে চলে গেছে, তাহলে সিল্ক ক্লোথে নেগেটিভ চার্জ কত হবে তোমার কিউ বার করতে বলেছে, তাহলে নেগেটিভ চার্জ বলেছে, তাহলে যেহেতু 12 ইন্টু কত হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাহলে কত হলো এটি তোমার কত হলো 19.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জ যে কি হবে সিল্ক ক্লোথের মধ্যে, এই নেগেটিভ চার্জটা কি হবে সিল্ক ক্লোথের মধ্যে অ্যাকোয়ার্ড হয়েছে। ওকে, বুঝতে পারলে? দেখো প্রথমে কি ছিল নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সমান ছিল, যেহেতু তার মধ্যে কি হলো নাম্বার অফ প্রোটন বেশি হলেই তবেই তো কি হবে নেগেটিভ পজিটিভলি চার্জ হবে, এই যে বলে দিয়েছে পজিটিভলি চার্জ এত হলো অ্যাকোয়ার্ড হলো, তাহলে এই পরিমাণ চার্জ হচ্ছে অ্যাকোয়ার্ড করেছে। তাহলে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে তোমাকে বলতে হবে n ইজ ইকুয়াল টু 19.2 ইন্টু 10⁻⁻19 বাই 1.6 ইন্টু 10, 12টা ইলেকট্রন তাহলে কি হলো এই গ্লাস রড থেকে, এই দেখো গ্লাস আর এটা হচ্ছে সিল্ক, এখান থেকে কি হলো 12টা ইলেকট্রন এইখানে চলে গেল সিল্ক ক্লোথে, তাহলে কি হলো এখান থেকে কি হয়েছিল এখানে প্রথমে কি ছিল np ইজ ইকুয়াল টু নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ছিল, তাহলে এখান থেকে যদি 12টা ইলেকট্রন এই গ্লাস সিল্ক ক্লোথে চলে যায় তাহলে কি হলো নাম্বার অফ প্রোটন বেড়ে গেল নাম্বার অফ ইলেকট্রনের থেকে, তাহলে কি হলো পজিটিভলি চার্জ হয়ে গেল। ওকে, তাহলে এখানে 12টা চলে গেল, তার মানে এখানে 12টা ইলেকট্রনের জন্য কত চার্জ হলো সেটা হচ্ছে কত q ইজ ইকুয়াল টু 19.2 ইন্টু 10⁻⁻19, অবভিয়াসলি মাইনাস চার্জ হবে, ঠিক আছে। আর এটা যে n ইজ ইকুয়াল টু 12 হলো, কতগুলো চার্জ ফাইন্ড হচ্ছে 1 নম্বর কোশ্চেন দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন লস্ট করলো গ্লাস প্লেট, 12টা ইলেকট্রন লস্ট করলো। আর 3 নম্বর কোশ্চেনের উত্তর দেখো ইজ দেয়ার এনি ট্রান্সফার অফ মাস ফ্রম গ্লাস টু রড, কি হয়েছে দেখো এবার যেহেতু np ইজ ইকুয়াল টু ne ছিল প্রথমে, আর কি হলো যেখানে এবার কি বলো দেখো গ্লাস প্লেটের মধ্যে 12টা ইলেকট্রন চলে যাওয়ার জন্য কি হবে সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি করবে, আগেই পড়লাম ইলেকট্রনের ডেফিসিয়েন্সির জন্য কি হয় মাসেরও ডেফিসিয়েন্সি হয়, যেহেতু 12টা ইলেকট্রন গেছে তাহলে 12 ইন্টু ne পরিমাণ হচ্ছে মাসের কি হবে ডেফিসিয়েন্সি করবে, তাহলে কত 12 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি মাসের ট্রান্সফার কার থেকে হবে সিল্ক ক্লোথ এই গ্লাস প্লেট থেকে সিল্ক ক্লোথেতে হবে, যেহেতু 12টা ইলেকট্রন কি হয়েছে গ্লাস প্লেট থেকে সিল্ক ক্লোথে গেছে, তো এই পরিমাণ চার্জ কি হবে এই পরিমাণ হচ্ছে মাস গ্লাস প্লেট থেকে সিল্ক ক্লোথে যাবে, তাহলে কি হবে ইজ देयर এনি ট্রান্সফার অফ মাস ফ্রম গ্লাস টু সিল্ক, ইয়েস কি হবে ট্রান্সফার অফ মাস ফ্রম দ্য গ্লাস টু সিল্ক, কত পরিমাণ মাস ট্রান্সফার হবে 12 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি মাস গ্লাস প্লেট থেকে সিল্ক হতে যাবে, এটা খুবই ইনসিগনিফিকেন্ট মাস, খুবই ছোট, এর ভ্যালুটা খুবই ছোট হবে। ওকে দেখো বুঝলে কিনা, ঠিক আছে এটা বুঝলাম। দেখো এই একটু আগে বললাম যে ফাইন্ড একটা রেশিও তোমাকে বার করতে বলেছিলাম, প্রমাণ করবো বলেছিলাম, ফাইন্ড দ্য রেশিও কত fc বাই fg ইকুয়াল টু কত হবে 4.7 ইন্টু 10⁻42 ফর ইলেকট্রন, ইলেকট্রনের জন্য কি হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও 4.7 ইন্টু 10⁻42, এটা প্রমাণ করতে হবে, কিভাবে করবে দেখো fc কত হয় k q1 q2 বাই
আর স্কয়ার। এটা আমরা পড়বো, এটাকে কুলম্বের উপপাদ্য বলা হয়। এটা নেক্সট চ্যাপ্টারে পড়বো, মানে নেক্সট চ্যাপ্টার নয়, নেক্সট যখন টপিকটা আসবে সেই তখন পড়বো, এটা বোঝাবো আমি। তো এফসি ইকুয়াল টু ধরে জেনে রাখো যে কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার হয়, যেখানে কে এর ভ্যালু বলে দিচ্ছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হচ্ছে তোমার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9 হয় এটা তোমার কেজি মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা হচ্ছে তোমার একক ইউনিট হয়। ওকে, আর তোমার হচ্ছে কিউ কত হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর আর ধর আর যে কোনো একটা নিতে পারো, আর 1 সেন্টিমিটারও নিতে পারো। আর এর ভ্যালু এমনি রাখো, যে কোনো একটা সেপারেশন নিয়ে নাও। আর এফ জি কত হবে জি m1 m2 বাই আর স্কয়ার। জি এর ভ্যালু কত হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 কেজি মিটার স্কয়ার। কত হবে কেজি মিটার স্কয়ার সরি, এটা তোমার ইউনিট হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এবার এটা মিস্টেক হয়েছিল, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, আর এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। ওকে, এফসি এন্ড এফজি, ঠিক আছে। এবার দেখো মানটা বসাচ্ছি আমি, এখানে করছি এফসি এন্ড এফজি। তাহলে এফসি দেখো কি ফর ইলেকট্রনের জন্য করছি, ইলেকট্রনের জন্য কি হবে, ইলেকট্রনের জন্য q1 is equal to q2 is equal to 9.1.6 into 10 to the power -19 কুলম্ব, এটাই হবে। তাহলে কে লিখতে পারি q এর স্কয়ার লিখতে পারি আর জি এম এ স্কয়ার বাই আর, যেহেতু একই সেপারেশনে দুজনকে রাখা হয়েছে, তাহলে দেখো আর আর কেটে গেল, তাহলে কত লিখতে পারি কে বাই জি ইন্টু কিউ স্কয়ার বাই আর স্কয়ার। কিউ স্কয়ার সরি আর আর কেটে গেল, তো কিউ স্কয়ার বাই এম স্কয়ার। তো মান বসাও, কে এর মান কত হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কত হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আর জি এর মান কত হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2 ইন্টু কত হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হোল স্কয়ার বাই হচ্ছে তোমার এম স্কয়ার। তো এম কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তো এগুলো সব কিছু ক্যালকুলেট করলে কত হবে 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার +42। ঠিক আছে, দেখো দুটো ফোর্থের রেশিও, তো কত হলো দেখো, এটা তোমার হচ্ছে অতএব কত লিখতে পারি এফসি বাই এফজি is equal to 4.7 into 10 to the power 42। পরীক্ষাতে এটাই পড়বে, দেখো এরকম ভাবে পড়বে যে এফসি বাই এফজি নিয়ারলি ইকুয়াল টু 10 to the power 42। এই পাওয়ারটা মনে রাখো, ফর ইলেকট্রনের জন্য এফসি বাই এফজি রেশিও হয় 10 to the power 42। তো কে এর মান দেখো, কে এর মান কত হয়
এটা হচ্ছে Q1 ইজ ইকাল টু Q2 ইজ ইকাল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে কি বললাম, এফসি কত হয়, এফসি ইজ ইকাল টু কে Q1 Q2 বাই আর স্কয়ার, এটাকে কুলম্বের উপপাদ্য বলা হয়, ঠিক আছে। তো কে এর মান কত হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কেজি কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। কিউ এর মান কত হয় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। জি এর মান কত হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2। আর ইলেকট্রনের মাস কত হয়, এম ই হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ওকে, ঠিক আছে। তো এফসি বাই এফজি করলে এবার দেখো কি হচ্ছে, আমি এটা করেছিটা কি, তো দুজনকে একই সেপারেশনে রেখেছি, এই ইলেকট্রনটাকেও এমিটাকেও এখানে রেখেছি, এই এমিটাকেও এখানে রেখেছি, একই সেপারেশনে রেখে ক্যালকুলেশনটা করেছি, দুটো এমিকে একই সেপারেশনে রেখেছি। সেই জন্য কি দেখো আর স্কয়ার কেটে গেল, তাহলে কে বাই জি ইন্টু কিউ স্কয়ার বাই এম স্কয়ার, ঠিক আছে। তো কে এর মান বসাও 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2। তো এটা ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে আসবে 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 42। পরীক্ষাটা মনে রাখবে এফসি বাই এফজি রেশিও হয় 10 টু দি পাওয়ার 42, কারণ অপশনে দেবে, ঠিক আছে। যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কত বেশি হয়, কত টাইম বেশি হয়, তোমাকে অপশনে দিয়ে দিতে পারে 10 টু দি পাওয়ার 42, 10 টু দি পাওয়ার 32, 10 টু দি পাওয়ার 52, 10 টু দি পাওয়ার 62। তো অপশন কারেক্ট করবে 10 টু দি পাওয়ার 42, ওকে, ফর ইলেকট্রনের জন্য। ওকে, আজকে এতটাই থাক। নেক্সট দিন এবার দেখো একটা প্রশ্ন তোমার থেকেই যাচ্ছে, তোমরা প্রশ্ন করতেই পারো, যে যখন গ্লাস রডকে যখন সিল্ক ক্লথ দিয়ে ঘষা হলো, তখন ইলেকট্রনটা কেন গ্লাস রড থেকেই সিল্ক ক্লথে গেল, সিল্ক ক্লথ থেকে কেন ইলেকট্রনটা গ্লাস রডে এলো না। তো নেক্সট টপিক এইটাতেই পড়াবো, এখনো চার্জের কিছু কিছু টপিক বাকি রইলো, সেটা পরবর্তী নেক্সট তোমার ক্লাসেতে করানো হবে। ওকে, থ্যাংক ইউ।